বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 10। এবার প্রথমে দেখা যায় যে ওয়াইজওয়ান বলে নামক মেয়েটি পার্টি শেষ হয়ে যাওয়ার পর অনেক রাতে এসে তার বিছানায় শুয়ে পড়ে নিজের ঘরে। সে আস্তে আস্তে কাঁদতেও থাকে। তখন মেয়ের এদিকে ঘুমটা ভেঙে গেলে সে ওয়াইজওয়ানের গলার আওয়াজ শুনতে ভাবে হয়তো ওয়াইজওয়ানকে সে প্রশ্ন করবে, কিন্তু রাত হয়ে গেছে দেখে আর কিছু বলে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে কারখানার মেয়েরা নিজেদের থাকার জায়গায় নিজেদের জামা কাপড় ওয়াশ করছে। তখন তারা ওয়াইজওয়ানকে নিয়ে কথা বলছিল। মেয়েও এখানে কুইহং বলে মহিলাটিকে বলে যে সে ওয়াইজওয়ানের জামা কাপড় কেন ধুয়ে দিচ্ছে, যেন সে এভাবে স্পয়েল না করে ছোট হওয়ার জন্য। তোরে কুইহং বলে যে মেয়েটার শরীরটা ভালো নেই, সে এমনি তার পোশাকগুলো একটু ধুয়ে দিচ্ছে। একজন মেয়ে বলতে থাকে যে এই কদিন সে দেখছে ওয়াইজওয়ানের ব্যবহার কিছু পাল্টে গেছে, কারণ সকলে কাজ থেকে ফিরে আসার পর কথা ওয়াইজওয়ান তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। একজন মেয়ে বলে যে তার বয়ফ্রেন্ড কুইহং নাম ধরে হোস্টেলের বাইরে দাঁড়িয়ে তাকে ডাকাডাকিও করে, কিন্তু সে নিচে যায় না। মেয়ে বলে ওয়াইজওয়ানকে নিয়ে এত না ভাবতে সেইগুলো ডিজার্ভ করে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে কুইহং বলে একটা মেয়ে জামা কাপড় তার জলে ডুবাতে রেখে দেওয়া গেছে, এখনো জল কন্টিনিউ পড়ে যাচ্ছে। সেই দেখে তার খারাপ লাগে জলের অপচয়। সে তখনই গিয়ে জলের কলটা বন্ধ করে দেয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে কুইহং ঘরে চলে এসেছে। ওয়াইজওয়ানকে বলতে থাকে সে তার জামা কাপড় ভালো করে কেচে দিয়েছে, সেগুলো ভালোভাবে মিলে দিচ্ছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। জনের মন মানসিকতা আর শরীরটা খারাপ থাকার জন্য সে তখনও শুয়ে আছে। এদিকে আবার এখানে দেখানো হতে থাকে যে ওয়াইজওয়ানকে দুজন মেয়ে কতদিন ধরে নিজের ভালো মতো যত্ন নেয়নি। সে কি দেখেছে নিজে কতদিন ধরে সে সেই তার পছন্দের ক্রিম অ্যাপ্লাই করেননি নিজের উপর, অনেক দিন হয়ে গেছে। এরপর তাকে ব্যবহার করতে গেলে ক্রিম সমগ্র দেহে করতে হবে, তার স্কিন আবার রাফ হয়ে যাচ্ছে। তাদের ঘরের মধ্যে অন্য একটা মেয়ে চলে এসে ওকে বলতে থাকে সে তার ইনারওয়্যার কোথায় রেখেছে। সিঙ্কের মধ্যে তার ইনারওয়্যার গুলো পরিষ্কার করার জন্য রেখেছি, এখন সে তার ইনারওয়্যার পাচ্ছে না। সে তার বন্ধুকে জিজ্ঞেস করলে একজন বলেছে যে কুইহং বলে মেয়েটি সে শেষ দেখেছিল সেই সিঙ্কের পাশে। এই মেয়েটি এখন কুইহংকে জেরা করতে এসেছে। কুইহং এসবের কোনো উত্তর দিতে পারে না, কারণ সে এরকম কোনো কাজই করে না, শুধুমাত্র জলের অপচয় দেখে কল বন্ধ করেছিল। কি থাকা মেয়েরা বলতে থাকে সেই মেয়েটিকে যে সে এরকম হয়তো কিছু করেনি, সে ভুল বুঝছে। সেই মেয়েটি কোনো কথাই শোনে না। ঘরের মধ্যে এসে কুইহং এর ব্যাগ থেকে জিনিসপত্র ফেলে দিয়ে সমস্ত জিনিসপত্র চেক করতে থাকে। এত বয়স্ক মহিলা হয়ে গেছে কিন্তু লজ্জাজনক আচরণ করছে। তখনই এখানে আবার দেখানো হতে থাকে যে জোয়ান বলে মেয়েটি নিজের বিছানা থেকে উঠে আসে এবং সেই মেয়েটিকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে কুইহং বয়সের সম্পর্কে তার বড়, দ্বিতীয়ত সে দুটো বাচ্চার মা। তার মতো এরকম রোগা পাতলা মেয়ের কোনো ইনারওয়্যার বা কোনো জিনিস কুইহং এর না প্রয়োজন আছে আর না তার ফিট হবে। মেয়েটি ওয়াইজওয়ানের কথা বুঝতে পেরে ওয়াইজওয়ানকে ধমকে বলে যে সে কিছু দেখেনি, সে এরকম উল্টোপাল্টা কথা তাকে বলতে পারে না বলে সে চলে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সব মেয়েরা বসে কান্নাকাটি করছে, তাদের চোখে জল। কিছুজন মিলে একে অপরকে সান্ত্বনা দিচ্ছে। কিছুজন কান্নাকাটি করে রেগে রেগে বলতে থাকছে যে কপালটা এখানে ভীষণ ভাবে খারাপ, থাকার জায়গাতেও আশেপাশের মেয়েরা তাদের বুলি করতে, জায়গাতে সেই হেড ম্যাডাম তাদের বুলি করতে ছাড়েন। তার নাম করে যাকে সে একবার পছন্দ করেছিল লিউ জিয়াকিয়াং বলে, তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। কুইহং বলে মেয়েটি এখানে ওয়াইজওয়ানকে বলতে থাকে তাকে এভাবে কষ্ট না পেতে, ছেলেটা তার সাথে দুর্ব্যবহার করেছে তা ইগনোর করতে। তারা ভালোভাবে কাজ করে অর্থ উপার্জন করতে এসেছে, সেটাই তাদের লক্ষ্য হওয়া উচিত। এখানে কেঁদে কেঁদে কষ্ট পেয়ে বলতে থাকে সে অর্থ উপার্জন আর করতে চায় না। সব মেয়েদের সান্ত্বনা দেওয়ার জন্য বলতে থাকে তাদের এরপর থেকে আর কেউ বুলি করতে পারবে না, কারণ তারা ভালোভাবে পরিশ্রম করবে, উপার্জন করবে আর বোনাসও পাবে, ছেলেদের থেকে অতিরিক্ত কামাবে। মানকে বলে এইসব বিষয়ে উল্টোপাল্টা ভেবে কষ্ট না পেতে এখন তাদের ভালোভাবে নিজেদের তৈরি করার সময়। পরের দৃশ্যে দেখানো হতে থাকে মেয়েরা সবাই মিলে আবার তাদের কাজের জিনিসপত্র নিয়ে পড়াশোনা করতে বসেছে, একে অপরকে তাদের কাজে সাহায্যও করছে, সাথে সাথে থাকতে থাকতে আনন্দও করছে। তারা একসাথে কাজের জায়গাতে তারা ওভারটাইম করে এক্সট্রা ভালোভাবে প্র্যাকটিস করছে, তারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং কাজের সময় মেনটেন করতে পারে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে তাদের কাজের যে শপে তাদের ডিরেক্টর হেড ম্যাডাম তাদের কতটা গতি বেড়েছে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করছে, টেস্ট করার জন্য তাদের পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা শেষ হলে এখানে ফলাফল দেখা যায় যে ওই মিয়াও ফার্স্ট হয়েছে, বাকি সকলে ওখানে একসাথে কোয়ালিফাইড করে গেছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে এই সুবাদে সকল মেয়েরা মিলে তারা সকলে বসে উপভোগ করছে, আনন্দ করছে। ওয়াইজওয়ান দাঁড়িয়ে বলতে থাকে যে তারা জি হাইগুর মেয়ে, সেরকম কঠিন জায়গা কঠিন পরিস্থিতি পেরিয়ে এসে তারা এখানে সব থেকে স্ট্রং এবং এফিশিয়েন্ট। তাদের পর থেকে আর কেউ বুলি করতে পারবে না, ছোটও করতে পারবে। এখানে আবার দেখানো হতে থাকে কুইহং বলে মেয়েটি বলে যে সকলে তারা মিলে তার খারাপ সময় তার সাহস জুগিয়ার জন্য সে সকল ছোট মেয়ের কাছে ধন্যবাদ চাইছে। বলে কোনো বড় ব্যাপার না এটা, সেও তাদের বড় দিদির মতো মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে তারা আবার একসাথে আনন্দ উপভোগ করতে শুরু করে। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে তার নিজের আঙিনার মধ্যে ছত্রছায়া প্রস্তুত করার জন্য সমস্ত জিনিসপত্র এনে ফেলেছে। প্রতিবেশীরা এখানে রেবাওকে প্রশ্ন করতে থাকছে তার কত টাকা খরচ হলো, মাশরুম যদি ঠিক মতো উৎপাদন না হয় তাহলে তো তার সব লস হবে। কিন্তু রেবাও এখানে সবাইকে সব প্রশ্নের উত্তর দেন। কেউ বলে ব্যক্তি এখানে রেবাওকে প্রশ্ন করতে থাকে তার কি মনে হয় না যে এটা গভর্নমেন্টের একটা, তাই এখানে গভর্নমেন্টের তাদের ফান্ড দেওয়া উচিত। করে রেবাও বলে সে জিনজিয়ানে গিয়ে যা উপার্জন করেছে সেই খরচ করে এইগুলো করছে, তার যদি আর কোনো বেশি প্রশ্ন থাকে তারা তার বড় ভাই
ডেফুকে এগুলো করতে পারে। এদিকে ডেফুকেও তারা সকলে একই প্রশ্ন করে গ্রামবাসীরা মিলে ডেফু ওখানে বলতে থাকবেন যদি এখানে ডেওয়াওকে দিত ফান্ড কি এখানে বাকি গ্রামবাসীদের সেই কথাটা জানাতো না, তো এখানে এরকম কোনো বিষয় হয়নি। আর ভাই নিজের উপার্জনের পয়সা দিয়ে কাজগুলো করতে, মাশরুম উৎপাদন জিনিসটা খুবই প্রফিটেবল, তাই ভাবলো তারা রিজেক্ট করতে চায় না। উনি সেখানে মিস্টার চেনজিনসেন এবং প্রফেসর লিং লিয়াং চলে আসে, তো তাদের দেখে বলতে থাকে যে বাকি কিছু গ্রামবাসীরা এসেছে, তাই প্রফেসর আর চেনজিনসেন মিলে যদি গ্রামবাসীদেরও শেখায় তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। এতে চেনজিনসেন আর লিং রাজি হয়, কিন্তু গ্রামবাসীরা বলে যে তারা কৃষক, তারা আগে ভালো ফসল উৎপাদন দেখবে তারপর তারা রাজি হবে, এই বলে তারা চলে যায়। কিন্তু এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সকলে চলে গেলেও সুইহুয়া সেখানে উপস্থিত থাকে। হুয়াকে দেখে এখানে ডেফু বলতে থাকে চেনজিনসেন আর প্রফেসর লিং লিয়াংকে তার ছোটবেলার বন্ধু বলে শুধুমাত্র বলছে না, তার ক্লাসমেটও ছিল, পড়াশোনায় তার থেকেও অনেক বেশি ভালো ছিল। যদি এখানে সুইহুয়াকে শেখায় তাহলে কথা ডেফু গ্যারান্টি দিয়ে বলতে পারে যে কোনোভাবেই লস হবে না, সে প্রত্যেকটা জিনিসের সাথে খুব ভালোভাবে অভিযোজিত হয়ে যেতে পারে, পত্র ভীষণ ভালোভাবে শিখে নিতেও পারে। কথাটা শুনে এখানে সুইহুয়া বলে যে তার কাছে একদম টাকা নেই, সে ভীষণভাবে ইচ্ছুক ছিল যে মাশরুম কাল্টিভেট করবে। শুনে এখানে ডেপা প্রফেসর লিং লিয়াং এবং চেনজিনসেনকে বলতে থাকবে স্যার এখানে যা যা শেখাবে সুইহুয়া সব থেকে বেশি তাড়াতাড়ি শিখবে আর ভালোভাবে বুঝে যাবে। এখানে সে সুইহুয়াকে একটা প্রস্তাব দেয় যে কাউকে যেন সে সাহায্য করে তাহলে তার প্রাপ্ত অর্ধেক টাকা সুইহুয়াকে সে এখানে দেবে। ডেফুর এখানে প্রধান কাজ হচ্ছে গ্রামের সমস্ত জিনিসপত্র দেখভাল করা, তাকে গ্রামের ডেভেলপমেন্ট অফিস জন্য সামলাতে হয়। সুইহুয়া এই কথাটা শুনে একেবারে রাজি হয়ে যায়। জিনসেন আর প্রফেসর লিং ইয়াং বলতে থাকে সে যখনই সময় পাবে না কেন শিখতে আসার জন্য আসতে পারে। কঠিনতা, খারাপ গন্ধ এবং শেখার ইচ্ছা থাকে সমস্ত বকাবকি সহ্য করে নিলে সুইহুয়া আশা করছে যে ভালোভাবে পারবে। কথাগুলো শুনে সুইহুয়ারও ভীষণ ভালো লাগে, সে এনকারেজড হয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে প্রফেসর লিং ইয়াং এবং তার ছাত্র অ্যাসিস্ট্যান্ট হুয়া গাড়ির করে কিছু সার এনেছে, মধ্যে দিয়ে বিভৎস খারাপ গন্ধ বেরোচ্ছে। বলে এতটা খারাপ গন্ধ সে আগে কখনো ভাবতে পারেনি। প্রফেসর বলে যে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে তার। প্রফেসর লিং ইয়াং এখানে ডেবা থেকে জানতে চায় যে ঘাসের কথা বলেছিল সেগুলোর কি হয়েছে। উত্তর এখানে ডেবা বলতে থাকে সে হ্যান্ডবুক অনুযায়ী ঘাসের সাথে চুন মিশিয়ে রেখে দিয়েছে, তোকে একবার চেক করে নিয়ে বলতে ঠিক আছে কি। স্যার লিং ইয়াং এর ছাত্র এখানে হুয়াং বলতে থাকে ডেবাও স্যার তার এখানে সাহায্য করার জন্য কিছু কাজ এগিয়ে রেখেছে, তার জন্য সার এবং সহায়ক কিছু মেটেরিয়াল এনে দিয়েছে, মানে তাকে ভালোভাবে শিখতে যে কিভাবে এগুলো দিয়ে প্রফেসর তাকে কম্পোস্ট তৈরি করা শেখায়। প্রফেসর লিং ইয়াং এখানে বলতে থাকে যে মাশরুমের জন্য জিনিস হচ্ছে খড় বা ঘাস, তার সাথে হচ্ছে স্বাভাবিকভাবে গবাদি পশুর বর্জ্য দিয়ে যে সার তৈরি হয় সেটা এবারে তৈরি করেই এনেছে প্রফেসর। পরের বার থেকে এখানে ডেবাওকে নিজে থেকেই করতে হবে। প্রফেসর লিং ইয়াং এখানে ডেবাওকে আবার বলতে থাকে যে প্রাথমিক জিনিসপত্র চাষের জন্য সার এবং ঘাস হলেও একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যেই মাটি তারা এখানে ব্যবহার করছে সেখানে জল ধারণ ক্ষমতা কেমন এবং বাতাসের যোগ্যতা কেমন, সেই কাল্টিভেট শেটের রুম অনুযায়ী। এর সাথেও এখানে ঘাস এবং সারের অনুপাত ভালো রাখতে হবে। এখানে প্রফেসর লিং ইয়াং আবার বলতে থাকে ডেবাওকে খড় এবং মিশ্রণে সার যদি বেশি হয়ে যায় তাহলে যে গাদাটা প্রস্তুত হবে সেটা খুব স্টিকি হয়ে যাবে। এখানে আবার যদি শেড রুমের মধ্যে মাশরুম কাল্টিভেট হচ্ছে সেখানে যদি হাওয়া বাতাস সঠিক না হয় তাহলে মাশরুম খুব অল্প উৎপাদন হবে। তোরে ডেবাও এখানে বলতে থাকে তার মানে বেশি সার মানেই ভালো জিনিস, এটা একদম ভুল কথা। করে এখানে বলতে থাকে প্রফেসর লিং ইয়াং যে একদম ঠিক ধরেছে ডেবা। প্রফেসর আবার এখানে আরেকটা কথা বলে ডেবাওকে যে কতটা অনুপাতে জিনিসটা করা হচ্ছে সেটা ম্যাটার করে। ওখানে সামান্য গন্ধে অস্থির হয়ে বলতে থাকে স্যার লিং ইয়াংকে যে পরের বার যেন সে একটু কম খারাপ গন্ধযুক্ত সার ব্যবহার করে। স্যার বলতে থাকে এরকম ছোটখাটো পেটি ট্রিক্স তার সামনে চলবে না। তোর এখানে প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট ছাত্র হুয়াং বলতে থাকে স্যার এই সার বানিয়েছে নিজের অনেক এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে, কম গন্ধ বেশি গন্ধ এখানে কিছুই ম্যাটার করছে না। উত্তরে হেসে ডেবাও বলতে থাকে মানে বেশি গন্ধযুক্ত এখানে খারাপ, তো সার হবে তত ভালো তারা টাকা উৎপাদন করতে পারবে। এদিকে আবার দেখানো হতে থাকে যে সামান্য ফ্রেশ এয়ার নেওয়ার জন্য ঘরের বাইরে গিয়ে সে দেখতে পায় তার পুরনো বন্ধু সুই ওয়াং এসে উপস্থিত হয়েছে। ওয়াং এখানে তাকে জিজ্ঞেস করতে থাকে যে তার বাবা ডেউর থেকে কথাটা জেনেছে। বাবা এখানে নাকি নিজের অর্থ উপার্জন যা জিনজিয়ানে করেছে সেই দিয়ে কাল্টিভেট করার জন্য ছত্রছায়া তৈরি করছে আর বাকি জিনিসপত্র তৈরি করছে। বাবা ওখানে উল্টে প্রশ্ন করতে থাকে সুই ওয়াংকে সে আসা পর্যন্ত কখনোই দেখতে পায়নি সুই ওয়াংকে তার সাথে দেখা করতে আসে, কোথায় ছিল। উত্তরে সুই ওয়াং এখানে বলতে থাকে সে একটা বড় কাজ করছিল আর অলমোস্ট সাকসেসফুল হয়ে গেছে। ওয়াং এখানে ডেবাওকে বলতে থাকে পরামর্শ দিয়ে যে সে যে এই বোকার মতো কাজগুলো করছে এগুলো খুব বোকা সে নিজে একটা ট্র্যাক্টর কিনেছে এবং সেইগুলো দিয়ে সিজনের সময় সে ভালো মতো ফসল ফলি বিক্রি করবে, সিজনে জিনিসপত্র লোড করে সেগুলো পাচার করবে। বা ওখানে বলতে থাকে মাশরুম একটা নতুন জিনিস, প্রত্যেকটা সিজনে বা অফ সিজনে সে চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবে। একটা
ক্লাসের থেকেই, এবং এখানে রাগিয়ে বলতে থাকে ডেবাওকে সে বুঝতে পারছে সে ফুজিয়ানে সামনে যেতে চায় না মিমিওর, তাই সেই কাজগুলো করছে। এখানে ডেবাও বলতে যা ইচ্ছা বলতে পারে, কিন্তু ফুজিয়ানে সে তার পরিবার ছেড়ে যেতে চায়, একটা ভালো বড় কাজ করতে চাইছে, মাশরুম কাল্টিভেট করে তাদের গ্রামকে দিশা দেখাতে চায়। মিওয়াং এর যদি চিন্তাধারার মধ্যে না থাকে তাহলে সে কথা বলেও কিছু করতে পারবে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে প্রফেসর লিং ইয়াং, ডেবাও, উইহুয়াং এবং হুয়াং চারজন মিলে সার এবং ঘাস মেশাতে থাকছে। ওখানে বলতে থাকছে যে গ্রামের লোকেরা কখনোই খারাপ গন্ধ ভয় পায় না। এখানে মনে হচ্ছে সারের মধ্যে আরো কিছু জিনিসপত্র মেশানো আছে, জন্য গন্ধটা এরকম বিভৎসতা বাড়িয়ে তুলেছে। প্রফেসর এখানে বলতে থাকে এগুলো হচ্ছে প্রাথমিক মেটেরিয়াল, সহায়ক যাবতীয় মেটেরিয়ালস, যে জিনিসপত্র মাশরুম তৈরি হবে এবং যে সার আছে তো এগুলো নিউট্রিলাইজ করে, এইসব জিনিসপত্রের মধ্যে পুষ্টি বাড়াতে থাকতে ফলন ভবিষ্যতে আরো ভালো হয়। এগুলোর মধ্যে যে পচন সৃষ্টি করতে হবে সেই জিনিস পদ্ধতিটাও বাড়ায়। সহায়ক মেটেরিয়াল জিনিসপত্র সাধারণত নির্মাণ হয়ে থাকে ইউরেয়া, উন এবং জিপসাম দিয়ে। এদিকে এরপর আবার দেখানো হতে থাকে যে সুইহো আর ডেবাও প্রফেসর লিংয়াং এখানে বলতে থাকে প্রাথমিকভাবে এখানে কালচারাল মিডিয়াম ফার্মেন্টেশন হয়ে গেলে সেকেন্ডারি ফার্মেন্টেশনের জন্য এগোতে হবে, তারপরে পালা আসবে তাদের বীজ রোপণের। প্রফেসর এদিকে আবার বলতে থাকে যে মাশরুমের বিছানা আর এবং ঘাস দিয়ে যে ঘনত্ব হবে মোটামুটি 15 সেন্টিমিটারের হতে হবে, তার মধ্যে 32 কিলোগ্রাম সার থাকবে, 19 কিলোগ্রাম ঘাস থাকবে। স্কোয়ার মিটার নির্মাণের মধ্যে নাইট্রোজেনের মাত্রা তার মধ্যে 1.2% বেশি হতে হবে না, তার মধ্যে জলের সেচন রাখতে হবে 40%। আর এখানে প্রফেসর প্রশ্ন করে ডেবাওকে যে তার মাশরুমের জন্য কতটা ঘাস এবং সারের প্রয়োজন হবে। এখানে আবার প্রফেসর লিং ইয়াং এর অ্যাসিস্ট্যান্ট হুয়াং বলতে থাকে ডেবাওকে যে তার মাশরুম কাল্টিভেশনের বিছানা 40 মিটার লম্বা, 12 মিটার চওড়া, মধ্যে 4টে করে সারি আছে এবং 3টে করে লেয়ার আছে। আর তাড়াতাড়ি এখানে উত্তর বের করে ফেল হুয়া যে 57.6 পার স্কোয়ার মিটার। হুয়া এখানে বের করা উত্তরটা নিজে স্যারকে দেখালে প্রফেসর বলে একদম ঠিক হয়েছে। স্যার এটাও বলে সে ভীষণভাবে চাইবে সুইহুয়া যাতে ভবিষ্যতে মাশরুম চাষ করে, এবং বলে যাতে সুইহুয়া থেকে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো শিখে। সেদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাও রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে বিভিন্ন লোক তার গা দিয়ে খারাপ গন্ধ বেরোচ্ছে, কোথাও পড়ে গেছে, তার চোট লেগেছে, তার মাথা খারাপ, যাবতীয় গুলো তাকে উপহাস করছে। তাদের এটা মনে হচ্ছে ডেবাও প্রতিবারের মতো এবারও হয়তো ফেল করবে। ডেবাও এখানে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা চলে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহুয়ার কাছে চলে এসে আর ডেবাও এসেই দেখতে থাকছে যে সুইহুয়া আগে ভাগে মাশরুম চাষের ছত্রছায়ার ঘরে কাজ করতে থাকছে, উন নিয়ে ভালো করে ছড়াতে থাকছে চারিদিক। বলে এখানে সুইহুয়াকে একা কাজ করতে দেখে তার খুব খারাপ লাগবে। বলে প্রফেসর যা বলেছিল যে ভালো করে ফার্মেন্টেশনের জন্য ছড়াতে হবে সেই কাজটাই, তাই সে একটু এগিয়ে রাখবে। এটাও বলতে থাকে মেটেরিয়াল সে ভালো মতো দেখেছে, এখনো ফার্মেন্টেশন ভালো মতো হয়নি। বা ওখানে নিজের উপর একটু সন্দেহ হয়, সে এখানে সুইহুয়াকে বড় দিদি হিসেবে প্রশ্ন করেই ফেব্রুয়ারি থেকে এখানে সে জানতে চাইছে যে তারা তো শুধুমাত্র শ্রমিকের মতো কাজ করে, কৃষকের মতো কাজ করে, বড় দায়িত্ব নিয়ে নতুন একটা জিনিস উৎপাদন কি তারা করতে পারবে। এখানে বলে ডেবাওকে প্রফেসরের কথাই কি তার বিশ্বাস হচ্ছে। ডেবাও এখানে বলতে থাকে তার জিনিসটা কখনোই ভালো লাগছে, ছোটবেলা থেকে কখনো কদাপি সে সাকসেস পেয়ে বেশিরভাগ সময় ব্যর্থ হয়েছে। আর পরিজন, গ্রামবাসী, মেয়ে এবং বাকি সকলকে এখানে খুবই লুকডাউন করে চলে, এখানে ফেলিয়ার হিসেবেই ধরে। বা আবার এখানে সুইহুয়াকে বলে তার ভয় লাগছে সকলে এখানে তার উপর হাসাহাসি করে, তার থেকেও বেশি ভয় লাগছে কাজগুলো যদি সফলভাবে না হয়, যদি প্রতিটা জিনিসই ব্যর্থ হয়ে যায়। এখানে বড় দিদির মতো ডেবাওকে বোঝাতে থাকে প্রফেসর লিংলিয়াং এখানে একজন খুব ভালো গুণী ব্যক্তি, সে তাদের বিজ্ঞানসম্মতভাবে জিনিসপত্র শেখাচ্ছে। এটাও জানা সেই প্রফেসরের থেকে জিনিসপত্র শিখছে, তার মধ্যে কনফিডেন্স আরো বাড়ছে। তার মধ্যে এখানে ডেবাও যদি এই সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে পড়াশোনা করে, শেখে এবং ভাবে মেনে চলে, তাহলে ভবিষ্যতে সেই ছত্রছায়া যে নির্মাণ করে থেকে ভালো ফসল সামনে দেখতে পাবে। ভবিষ্যতে মেমেও তার উপর আবার ভরসা করবে। এখানে আবার ডেবাওকে বলতে থাকে যে ছোটবেলা থেকে খুবই চতুর একজন ছেলে, এখানে সে যেহেতু বেশি দূর পড়াশোনা করেনি তাই সেই জিনিসগুলো বুঝতে তার একটু সমস্যা হতে হয়। এখানে তার জন্য তাড়াতাড়ি বুঝতে পারছে এর মানে সুইহুয়া নিজেকে কখনোই ডেবাও থেকে বেশি চতুর বলছেন। এটাও সত্যি কথা যে ডেফু এখানে সুইহুয়া থেকে পড়াশোনায় ভালো, আর যেহেতু ডেভেলপমেন্ট জোন অফিসে কাজ আছে, গ্রামবাসীদের নিয়ে কাজ আছে, এখানে ব্যস্ত থাকছে। তার কাছে অর্থাৎ সুইহুয়ার কাছে কিছু পুরনো বিজ্ঞানের বই আছে, ডেবাও যদি পড়তে ইচ্ছুক হয় তাকে ধৈর্য ধরে সময় বের করে নিশ্চয়ই শেখাবে। বা ওখানে বলতে থাকে সুইহুয়াকে সে সবসময় বড় বোনের মতোই দেখে এসেছে। তো দুর্ভাগ্যবশত সুইহুয়া যদি তাদের বাড়িতে আসছো, তার দাদার বউ এত কিছু জিনিস নিয়ে তাদের ভাবতেই হতো না। বলে এইসব জিনিসপত্র থাকতে, কিন্তু এখনো পর্যন্ত সে তার বড় দিদিই আছে আর ভবিষ্যতেও থাকবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহুয়া আর ডেবাও মিলে মাশরুম চাষের জায়গা একেবারে প্রস্তুত করে ফেলে। ঝাড়ার খড় দিয়ে যে বিছানা প্রস্তুত করা প্রয়োজন তারা সেইগুলো এখানে ভালোভাবে করে ফেলেছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে প্রতি রাতে জেগে জেগে ডেবাও পড়াশোনাও করছে ভালোভাবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে
যে ছত্রছায়ার মধ্যে এখানে মাশরুম কাল্টিভেশন করা হচ্ছে সেখানে ডেবাও লিংচ্যাং অ্যাসিস্ট্যান্ট হুয়াং এবং স্যার লিংয়াংকে নিয়ে চলে এসছে। লিংয়াং বলতে থাকছে যে ডেবাও খুব ভালোভাবে কাজ করে। ডেবাও এখানে সত্যি কথা বলে যে এখানে সে নিজে থেকে কিছু করেনি, বেশিরভাগ সাহায্য তাকে সুইহুয়া করেছে। স্যার এখানে একটু রাগ করে বিরক্ত হয়ে বলতে থাকে তাহলে সে যে বলেছিল তার কঠিন পরিস্থিতি কঠিন জিনিসপত্র দিয়ে শিখতে সে চায়, এগুলো কি তাহলে মিথ্যে ছিল? সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সুইহুয়াকে রেখেছে। ডেবাও বলে কোনোভাবেই না, কিন্তু সুইহুয়া তাকে এখানে সাহায্য করতে দিতে বাধ্য হচ্ছে কারণ সুইহুয়াকে এখানে সে পে করছে, নাহলে সুইহুয়া রাজি হচ্ছিল না। একদিন সে শারীরিক পরিশ্রমের বেশি মানসিক পরিশ্রম করে ভালোভাবে মাশরুমের জিনিসপত্র নিয়ে আরো পড়াশোনা করেছে। লিংচ্যাং জিজ্ঞেস করতে থাকে ছত্রছায়া তৈরি হয়ে গেছে, মাশরুম কাল্টিভেশন আবার শুরু করতে হবে, তাহলে এখন ডেবাও পড়াশোনা করে কি করত? উত্তরে ডেবাও এখানে বলতে থাকে সে এখানে পড়াশোনা করে জেনে কম দামে ভালো মেটেরিয়াল কোথা থেকে কেনা যায়, কিভাবে ছত্রছায়া নির্মাণ আরো কম খরচে করার, ভবিষ্যতে কম খরচের মধ্যে দিয়ে ভালো জিনিসপত্র তারা কি করে উৎপাদন করতে পারে, ভবিষ্যতে এই অগ্নিকুণ্ড সার যা ভবিষ্যতে আরো লাগবে মালবাহী জিনিসপত্র খরচ কম সমস্ত জিনিস নিয়ে পড়েছে। ভবিষ্যতে যদি তাদের গ্রামবাসীরা মাশরুম চাষ করে এই জিনিসপত্রগুলো তারাও করতে পারে। ওখানে বলতে থাকে গ্রামবাসীরা যদি মাল কিনে নিয়ে তার মধ্যে দিয়ে জিনিসপত্র কেনা বেচা করে তাহলে খরচ কম হয়। লিংচ্যাং এখানে ডেবাওকে বলতে থাকে যে পাখির চোখের মতো জিনিসপত্র। ডেবাও বুঝতে পারে, জিনিসটা দেখে তার খুব ভালো লাগলো। প্রফেসর এখানে লিংয়াং বলতে থাকে ডেবাওকে অত দূর পর্যন্ত ভবিষ্যতে ভেবে কোনো দরকার নেই, তারা যদি এখানে চাষ করতে ব্যর্থ হয় গ্রামবাসীরা কেউ এখানে তাকে ফলো করবে না। তারপরে আবার সে বলতে থাকে আজকে তারা বীজ রোপণ করবে। ওকে একটা প্রশ্ন করতে চাইছে যে গ্র্যানুলার টাইপের সিড ঝুড়ো ধরনের বীজ কিভাবে এখানে কোন পদ্ধতি মাশরুম বেডের মধ্যে তারা রোপণ করবে। বা ওখানে উত্তর দিতে দেখে গ্র্যানুলার সিডস বা ঝুড়ো বীজ খুবই সহজ, এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য 60% বা 60% তারা মাশরুম বেডের মধ্যে ছড়িয়ে দিলেই হয়ে গেল। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে সুইহুয়ার বাড়িতে জিওয়ের এসে এখানে সুইহুয়ার শামফুকে বোঝাতে প্রফেসর লিংয়াং এর থেকে এখানে খুব ভালোভাবে জিনিসপত্র শিখছে। মাশরুম চাষের বিষয় নিয়ে সুইহুয়া এবং সকলের সামনে প্রফেসর তার খুব তারিফও করেছে, প্রশংসা করে এটা বলেওছে যে খুব ভালোভাবে শিখতে পারছে আর ভবিষ্যতে হয়তো আরো ভালো চাষ করবে। সুইহুয়া বলে দেয় তাদের পরিবারের সাথে মাশরুম চাষের কোনো সম্পর্ক নেই। সুইহুয়া এখানে আলু কাটতে কাটতে আস্তে আস্তে বলতে থাকে যে এটা সে কোনো লজ্জাজনক কাজ করছে, সেখান থেকে কিছু না হলে শিখতেও তো পারছে। এখানে ধমক দিয়ে বলে সে যা বলেছে তাই হবে, সে কিছু শিখতে যাবে না। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে সুইহুয়া চলে এসেছে মাশরুম চাষের জায়গা। তারপরই এখানে মাশরুম চাষের বীজ বের করে অর্থাৎ গ্র্যানুলার সিডস বের করে প্রফেসর লিংয়াং এবং সবার হাতে দিয়ে বলে ও এখানে যেভাবে বলে রেখেছে যে 60% ছড়িয়ে দিলেই আর তারপর আলতো হাতে মিশিয়ে দিলেই হয়ে যাবে। পরই প্রফেসর ডেবাও সুইহুয়া লিনজিনচ্যাং এবং প্রফেসর লিংয়াং এর অ্যাসিস্ট্যান্ট ছাত্র হুয়াং কোলে মিলে এই একইভাবে কাজটা করতে শুরু করে। সুইহুয়া এখানে কাজটা ভালোভাবে করলে প্রফেসর সবাইকে দেখিয়ে বলে যে সুইহুয়ার থেকে দেখে শিখ কিভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে, তারপর আলতো হাতে জিনিসগুলোকে মিশিয়ে দিচ্ছে শক্তভাবে না। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে হুয়া নিজের ঘরে ফিরে এসে দেখতে পায় না কাউকে, না তার মেয়ে জিয়াওয়াংকে না তার স্বামী ইউংফুকে। সব জায়গায় খুঁজে নিয়ে রাস্তা দিয়ে দৌড়তে শুরু করে। তার বান্ধবী জিওরের সাথে দেখা হয় আর দেখতে পায় যে তার কোলে তার মেয়ে আছে। এখানে জিজ্ঞেস করে যে ইউংফু কি এখানে তার মেয়েকে জিওরের কাছে দেখতে দিয়ে গেছে। বলতে থাকে এখানে জিয়াওয়াং তার কোলে ঘুমোচ্ছে। এখানে ভেবেছিল ইউংফু আর তার মধ্যে যেহেতু অন্য ঝামেলা চলছে তাই মেয়েটার সেখানে ডিস্টার্ব হচ্ছে। বাড়ি ফিরে আসার পর হয়তো ইউংফু তার উপর রাগারাগি করবে, সে এখানে জিয়াওয়াংকে নিজের কাছে নিয়ে এসেছে। বলে জিওরকে তার বন্ধুকে আরেকটু সাহায্য করে জিয়াওয়াং তার মেয়েকে তার কাছে রেখে দিতে সে রাতে এসে তাকে নিয়ে যায়। আর এদিকে চিন্তা হতে থাকে তার স্বামী ইউংফুকে নিয়ে সে চারিদিকে দৌড়ে দৌড়ে খুঁজতে থাকে। তারপর আন্দাজ একেবারে ঠিক করতে পারে, দেখতে পায় বড় পাহাড়ের উঁচু ঢালে একেবারে কিনারায় বসে আছে ইউংফু। সেখানে মনের দুঃখে এখানে সে সুইসাইড করতে এসেছে। ইউংফুকে গিয়ে বলে যে তার সাথে ফিরে যেতে। ইউংফু এখানে মনের দুঃখে বলতে থাকে সুইহুয়াকে এখানে সে ঋণগ্রস্ত করে তুলেছে, এখন তার স্বামী পঙ্গু হয়ে গেছে, পরিবারের জন্য না উপার্জন করতে পারে না তাদের দেখভাল করতে পারে ভালোভাবে। এটাও বলে সুইহুয়াকে হয়তো তাকে বিয়ে করা উচিত হয়নি, কারণ এত কথাবার্তা শোনানোর পর সুইহুয়া যখন তার স্বামীকে বা করে তাকে সাহায্য করে তার যত্ন নেয়। ইউংফু মনে খুব খারাপ লাগে, মন দুঃখে ভরে ওঠে। ইউংফু আবার বলে যে কোনোভাবেই ভালো ফিল করে সুইহুয়া এখানে ইউংফু স্ত্রী হওয়ার পর। ইউংফু আবার এখানে সুইহুয়াকে বলে যে সারা জীবনেও এখানে তার স্ত্রীর ঋণ সে শোধ করতে পারবে, জন্ম বলে যদি কিছু থেকে থাকে সেই জন্মে সে তার ঋণ শোধ করতে চাইবে। এখানে তাকে সুইসাইড করতে দিতে। ইউংফুর দ্বারা এত খারাপ আচরণের পরও সুইহুয়া যখন তার স্বামীকে ভালোবাসা যত্ন নেয় তার কেয়ার করে, ইউংফুর এটা মনে মনে ভীষণ খারাপ লাগে, সে নিজেকে হীন মনে করে। এখানে উত্তরে ইউংফুকে বলতে
বলতে থাকে যদি তার বউ এবং তার মেয়ে তাদের কুইশুই ভিলেজের মধ্যে ওয়াটার ট্যাঙ্ক প্রস্তুত না করতে যেত, মাটি খুঁড়লে সেই না দুর্ঘটনা ঘটতো, না আজকে ইউংফুর অবস্থা এরকম হতো। ইউংফু এখানে বলতে থাকে সুইহুয়াকে সে এখন বোঝা হয়ে গেছে পঙ্গু হওয়ার জন্য। মনে মনে এখানে সুইহুয়া তাকে করুণা করে সেটাও জানে। শুধুমাত্র সুইহুয়াকে একটা প্রশ্ন করতে যায়, যদি এখানে ইউংফু উদ্বেল না হয়ে যেত তাহলেও কি সুইহুয়া এখানে ইউংফুর সাথে থাকতে চাইত। তোর এখানে সুইহুয়া বলতে থাকে ইউংফুকে কোনো ব্যাপার ভবিষ্যতে কি হতে পারে বা অতীতে কি ছিল, বর্তমানে এখানে ইউংফুর অবস্থাটা কি। এখানে সবসময় সুইহুয়ার স্বামী থাকবে, তাদের মেয়ে জিয়াওয়ানের বাবা। সত্যি জিনিসটা কখনোই কোনোদিনই পাল্টে যাবে না। এ দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ডেবাও পথে দিয়ে বহন করে ফিরছে, তখনই সে দেখতে পায় সুইহুয়াং এবং বাবা ডেউকে। এখানে সুইহুয়াং আর ডেউ মিলে একটা ট্র্যাক্টর কিনেছে। এখানে থেমে বলতে থাকে জিনিসটা তো খুবই ভালো। বলতে থাকে সে ডেবাওকে বলেছিল না যে একটা বড় জিনিস সে করতে চাই। আসলে এখানে সে আর তার বাবা লোন নিয়ে ট্র্যাক্টরটা কিনে ফেলে ব্যস্ত সিজনের সময় তারা ফসল চাষ করে এগুলো বিক্রি করে, অফ সিজনে তারা জিনিসপত্র মাল ডেলিভারি করে এগুলো ওদের উপার্জন ভালো মতো হয়ে যায়। এটাও বলতে থাকে যে জিনিসটা মোটর চালিত, এখানে টানতে কোনো কষ্ট হয় না। এবং এর বাবা ডেউ এখানে ডেবাওকে বলতে থাকে যে এটা ফার্স্ট হ্যান্ড, কোনোভাবে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র তারা কেনে। এখানে আবার ডেউ উপহাস করে জিজ্ঞেস করতে থাকে ডেবাওকে যে তার এখানে ফসলের কি অবস্থা। থেকে এখানে বেশি তার খারাপ লাগছে ডেবাওকে এটা বলতে, সে যে ইনভেস্ট করেছে সেই রিকভারি সে কখন করবে। উত্তর দেখো তাড়াতাড়ি সে করে নেবে। এখানে তবুও আগ বাড়িয়ে বলতে থাকে যে যদি তাদের মতো একটা ট্র্যাক্টর কিনে নিত তাহলে জিনিসটা স্পর্শ করতে পারত। জিনিসগুলো তাদের অজানা, সেগুলো নিয়ে রিস্ক নিয়ে কোনো মানে হয় না। কতবার জীবনে আগেও কতবার সে ব্যর্থ হয়েছে, এখনো পর্যন্ত ছোট ছেলেটা কিছুই শিখে উঠতে পারলো না। কথাগুলো শুনে খারাপ লাগে। সে বলে তাকে জল বহন করে নিয়ে যেতে হবে, এই বলে যেতে থাকে। হুয়াং এখানে তার বাবা ডেউকে বলে যেভাবে কথা না বলতে তার বন্ধুর সাথে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে এর মধ্যে নতুন ট্র্যাক্টর নিয়ে সুইহুয়াং এবং ডেউ আসবে। লোকেরা সেই গাড়ি দেখে খুবই খুশি হয়, তাদের জিজ্ঞেস করতে থাকে গাড়ির বৈশিষ্ট্য, দাম, যাবতীয় বিষয়ের উপরে দৌড়ে দৌড়ে ওঠারও চেষ্টা করে, কিন্তু ডেউ সবাইকে ধাক্কা দিয়ে নামিয়ে এটাও বলে যে তাদের স্পর্শে জিনিসটা হয়তো নোংরা হয়ে যেতে পারে বা ক্ষতি হয়ে যেতে পারে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে প্রফেসর লিংয়াং এবং তার অ্যাসিস্ট্যান্ট ছাত্র হুয়াং চলে এসে সাথে সুইহা আর ডেবাও মাশরুম কাল্টিভেটেড রুমে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে পরিশ্রমের ফলাফল তাদের চোখের সামনে কত সুন্দর। স্যার বলতে থাকে যে অফ সিজনে এখানে ওয়েদার ভালো হওয়ার জন্য ভালোভাবে বিজ্ঞানসম্মত জিনিস পদ্ধতি ফলো করার জন্য জিনিসপত্রগুলো এত সহজে হয়ে গেছে। ডেবাওকে জিজ্ঞেস করে যে অনেক আগেই নিশ্চয়ই এগুলো ফুটিত হয়ে গেছিল। উত্তরে ডেবাও বলে যে হ্যাঁ একদম। এটাও বলে যে এগুলো দেখে তার খুব তাড়াতাড়ি তুলে ফেলতে ইচ্ছা করছে। স্যার লিংয়াং এর ছাত্র এখানে হুয়াং বোঝাতে থাকে স্টেপ এখানে ফলো করতে হবে। তাদের মাশরুম তুলতে গেলে প্রথমে তাদের পিঞ্চ করতে হবে, তারপর প্রেস করতে হবে, তারপর শেক করতে হবে, আলতো করে মাশরুম তুলে নেওয়া যাবে আলতো হাত থেকে। দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মাশরুম তাড়াতাড়ি করে তারা সব তুলে ফেলেছে। এগুলো গাড়ির মধ্যে তারা একত্র করে লোডও করে নেয়। লোডিং হয়ে যাওয়ার পর এখানে প্রফেসর লিংই, ছাত্র অ্যাসিস্ট্যান্ট হুয়াং এবং ডেবাও বেরিয়ে পড়ে গাড়ি করে সেগুলো বিক্রি করার জন্য। পরে গাড়ি করে করে যেতে যেতে ডেবাও বলতে থাকে তাদের কি ওখানে গিয়ে চিৎকার করে করে মাশরুম সেল করতে হবে, তার কাছে ভালো একটা বুদ্ধি আছে বলে তারা বিক্রি করতে চাই মাশরুম নিয়ে নিন। ওটা খুবই বাজে কিন্তু স্বাদে একেবারে অতুলনীয়। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নতুনভাবে কাল্টিভেশন করা হয়েছে, নতুন মাশরুম তৈরি করা হয়েছে, নিয়ে নিন। কথাটা শোনার পরেই তারা তিনজনই আবার হো হো করে হেসে ওঠে। গাড়ি করে তাদের নতুন এক্সপেরিমেন্টাল মাশরুম নিয়ে বিক্রি করার জন্য যেতে থাকে বাজারে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।